চ্যাপ্টার 230 ইন্টারোগেশন। এমপ্রেস 12 অখ্যাত একটা সাধারণ বাড়ি। শিও দেরেচা আর ফোর্সওয়াল ভেতরে ঢুকে একটা জায়গায় বসে পড়ল আর ব্ল্যাকবোর্ডে লেখাগুলোর দিকে তাকাল। সবসময়ের মতোই মিস্টার এ সামনের সোফায় একা শান্ত হয়ে বসেছিলেন। তার পরনে হুড লাগানো আলখেল্লা, আর তিনি উঁচু একটা জায়গা থেকে ভিড়ের দিকে তাকিয়েছিলেন। সিকোয়েন্স 8 শেরিফ পোষণ ফর্মুলা 450 পাউন্ড। শিও মনে মনে পরিচিত লেখাটা পড়ল আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে সবথেকে বেশি ভয় পাচ্ছিল যে অনেক কষ্টে টাকা জোগাড় করার পর যদি দেখে কোনো বিক্রেতা নেই। বড় কাজটা থেকে আমি 400 পাউন্ড পেয়েছি, সাথে আমার জমানো 150 পাউন্ড আছে, তাই টাকাটা যথেষ্টই। কিন্তু এর প্রধান উপকরণের জন্য আমাকে অবশ্যই অনেক বড় অঙ্কের টাকা খরচ করতে হবে। আচ্ছা, আমি কি অন্য কোনো সার্কেলে গিয়ে দেখতে পারি যেখানে কেউ এই ফর্মুলাটা কিনতে চাইবে? শিও হঠাৎ বেশ উদ্দীপ্ত বোধ করল, কারণ সে বুঝতে পারল টাকা বানানোর একটা নতুন পথ সে খুঁজে পেয়েছে। সত্যি বলতে কি, যদি পোষণ বানানোর উপকরণের জন্য তার টাকার খুব দরকার না হতো, তবে সে কখনোই এই ফর্মুলাটা ফাঁস করত না। একদিকে মানুষ সবসময় চায় তার নিজের সিকোয়েন্সে যেন খুব বেশি অতিমানব না থাকে, অন্যদিকে প্রতিযোগীর সংখ্যা বেড়ে গেলে সেই উপকরণের দামও অনেক গুণ বেড়ে যায়। পরবর্তী পোষণগুলোর ক্ষেত্রেও বিষয়টা একই রকম। কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবার পর শিও আবার একটু নার্ভাস হয়ে গেল, কারণ একটা ফর্মুলা বিক্রি না হয়ে অনেকদিন পড়ে থাকাটাই স্বাভাবিক। তাছাড়া আরবিটার পাথওয়ে সাধারণত রাজপরিবার আর সেনাবাহিনীর দখলে থাকে। এর সব দিক খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করা হয়। মাঝে মাঝে কিছু হতদরিদ্র অভিজাতদের কাছ থেকে এই ফর্মুলাগুলো বাইরে আসে। নিম্ন বা মাঝারি সিকোয়েন্সের সম্পূর্ণ ফর্মুলা সচরাচর পাওয়াই যায় না। বেশিরভাগ সময় মাত্র একটা বা দুটো সম্পূর্ণ ফর্মুলা পাওয়া যায়, কিন্তু তার প্রধান উপকরণগুলো জোগাড় করা খুব কঠিন হয়ে পড়ে। তাই এই পাথওয়ে যারা বেছে নেয় তাদের সংখ্যা খুবই কম। শিও ব্যাকলুন্ডের অনেকগুলো মিস্টিক সার্কেলে অনেকদিন ধরে ঘুরছে, কিন্তু সে নিজেকে ছাড়া আর কোনো আরবিটারকে দেখেনি। হতে পারে অন্যরা নিজেদের পরিচয় খুব ভালোভাবে লুকিয়ে রেখেছে, অথবা এই পাথওয়েতে আসলেই কোনো বড় সমস্যা আছে। উফ, কিন্তু ফোর্সওয়ালের তুলনায় আমি অনেক ভাগ্যবান। সে আজ পর্যন্ত অ্যাপ্রেন্টিস পাথওয়ের পরবর্তী কোনো ফর্মুলাই খুঁজে পায়নি। শিও দেখল মিস্টার এর পরিচারক এগিয়ে আসছে, তখন সে একটা নোটে লিখে দিল যে সে শেরিফ এর ফর্মুলাটা কিনতে চায়। কিছুক্ষণ পর তাকে নিচতলার স্টাডি রুমে নিয়ে যাওয়া হল। ভেতরে ঢোকার আগে সে পরিচারকের কাছ থেকে একটা হুডওয়ালা আলখেল্লা নিয়ে নিজেকে ঢেকে নিল। স্টাডি রুমের ভেতরে থাকা বিক্রেতাও একই রকম পোশাকে ছিল, তাই কেউ কারো মুখ পরিষ্কার দেখতে পাচ্ছিল না। মিস্টার শেরিফ পোষণ ফর্মুলাটা টেবিলের ওপর রেখে একটা ঘড়ঘড়ে গলায় জিজ্ঞেস করল, এই নাও ফর্মুলা, আমার টাকা কোথায়? শিও তার গুনে রাখা নোটগুলো বের করে বিক্রেতার দিকে এগিয়ে দিল। নোটগুলো আসল কি না আর টাকার অঙ্ক ঠিক আছে কি না পরীক্ষা করে বিক্রেতা শেষ পর্যন্ত ফর্মুলাটা ছেড়ে দিল। শিও এক পা এগিয়ে গিয়ে কাগজটা লুফে নিল। তার চোখ সরাসরি প্রধান উপকরণগুলোর দিকে চলে গেল, কারণ ওটাই সবথেকে গুরুত্বপূর্ণ। টেরর ডেমন ওয়ার্মের এক জোড়া চোখ, সিলভার ওয়্যার বেয়ারের ডান হাতের তালু। এই অতিপ্রাকৃত জিনিসগুলো সম্পর্কে আমি জানি, কিন্তু কখনো কাউকে এগুলো বিক্রি করতে দেখিনি। শিও একটা দীর্ঘশ্বাস ফেলে স্টাডি রুম থেকে বেরিয়ে এলো আর আলখেল্লাটা খুলে ফেলল। আবার ড্রয়িং রুমে ফিরে এসে সে ফোর্সওয়ালের পাশে বসল। নিজের ইচ্ছে পূরণ হওয়ার পর সে এখন আবার সেই অদ্ভুত অনারারি নাম আর অশুভ আত্মা নিয়ে চিন্তা করতে শুরু করল। 10 না 20 না, বরং 30 পাউন্ড খরচ করে আমি এমন কাউকে খুঁজব যে আমাকে এই অশুভ আত্মা থেকে মুক্তি দিতে পারবে। শিও মনে মনে সিদ্ধান্ত নিল। ফোর্সওয়ালের সাথে নিচু স্বরে কয়েকটা কথা বলে সে মিস্টার এর পরিচারককে ইশারায় ডাকল। নিজেদের মধ্যে কথা বলার সময়টা শেষ হওয়ার পর সে দেখল ব্ল্যাকবোর্ডে তার অনুরোধটা লেখা হয়েছে। অশুভ আত্মার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে। ঝাড়ফুঁক বা পবিত্রকরণে দক্ষ বন্ধুদের সাহায্য চাইছি। পারিশ্রমিক 30 পাউন্ড। কিছুক্ষণ পর মিস্টার এর পরিচারক তাদের দুজনের কাছে এসে নিচতলার একটা লিভিং রুমে যাওয়ার আমন্ত্রণ জানাল। সেখানে সাদা মুখোশ পরা একটা লোক বসেছিল। সে শিও আর ফোর্সওয়ালের দিকে তাকাল। তারা আলখেল্লা পরে নিজেদের লিঙ্গ লুকিয়ে রেখেছিল, তাই লোকটা দেখে একটু হাসল। লোকটা বলল, আগে নিজের পরিচয় দিয়ে নি, যাতে তোমরা আমার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ না করো। শিও নিজের হুডটা টেনে মুখ ঢেকে রেখে ফোর্সওয়াল মুখ খোলার আগেই বলল, না না, আমরা মিস্টার এর ওপর ভরসা করি। সে ইচ্ছে করেই নিজের গলাটা চেপে কথা বলল, যাতে তার বাচ্চার মতো কণ্ঠস্বর তার পরিচয় ফাঁস না করে দেয়। সাদা মুখোশ পরা লোকটা তার 2 হাত ছড়িয়ে হাসল। সে বলল, এটা আমার অভ্যাস, আমি সান এর একজন বিশ্বাসী। যেমনটা তোমরা জানো, ব্যাকলুন্ডে বা পুরো কিংডমে আমাদের খুব একটা দেখা যায় না। শুধুমাত্র এই রকম মুহূর্তেই আমি নিজের সত্যিকারের পরিচয় নিয়ে বাঁচতে পারি। চার্চ অব দি ইটার্নাল ব্লেজিং সান এবং চার্চ অব স্টর্মসের মধ্যে বড় ধরনের বিবাদের কারণে সান এর বিশ্বাসীরা লোয়েন কিংডমে ধর্মপ্রচারের সুযোগ কখনো পায়নি। সান এর একজন বিশ্বাসী? ফোর্সওয়ালের অলস ভঙ্গিটা মুহূর্তেই উধাও হয়ে গেল। সে অবাক হয়ে বলল,
আমি এই প্রথমবার চোখের সামনে সানের কোনো জ্যান্ত বিশ্বাসীকে দেখছি। আসলে আমার তো আর বড় মাপের কোনো কূটনীতিকদের সাথে দেখা করার সুযোগ হয় না। লোকটা তার 2 হাত ছড়িয়ে উপরে তুলে সানের প্রশংসা করার ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, তাহলে কি আমার নিজেকে ধন্য মনে করা উচিত? ফোর্সওয়াল হেসে জবাব দিল, অশুভ আত্মা তাড়ানো বা পবিত্র করার কাজে সানের অনুসারীরাই সেরা। তাই আমরা এখন নিশ্চিন্ত মনে কাজটা শুরু করতে পারি। যে লোকটা নিজেকে সানের বিশ্বাসী বলে দাবি করছিল সে আর কথা বাড়াল না। সে সানের প্রতীক আঁকা একটা ব্যাজ বের করে মাঝখানের গোল টেবিলের ওপর রাখল। তারপর সে একটা বিশেষ তান্ত্রিক পদ্ধতিতে 2টো মোমবাতি জ্বালাল। প্রস্তুতিগুলো একে একে শেষ করে সে খুব গম্ভীর আর পবিত্র গলায় মন্ত্র পড়তে শুরু করল। হে সান, তুমি চিরন্তন, তুমি এক অনির্বাণ আলো, তুমি শৃঙ্খলার মূর্ত প্রতীক। আমি তোমার কাছে প্রার্থনা করছি, দয়া করে তোমার পবিত্র আলো আমাকে দান করো। এই শরীরের ভেতরে থাকা সব অশুভ শক্তিকে দূর করে দাও। হার্মিস ভাষায় বলা সেই মন্ত্রগুলোর প্রতিধ্বনি যখন ভেসে আসছিল, তখন শিও আর ফোর্সওয়াল দেখল সানের সেই ব্যাজ থেকে উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। সেই আলোটা ছিল খুব বিশুদ্ধ আর উষ্ণ। সমুদ্রের ঢেউয়ের মতো সেই আলো যেন ফুরিয়ে যাচ্ছিল না। আলোটা তাদের দুজনকে একসাথে ঘিরে ধরল। প্রায় 1 মিনিট পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। শিও আর ফোর্সওয়াল একটা আরামদায়ক উষ্ণতা অনুভব করল। তাদের কাছে মনে হল তারা যেন কোনো গরম পানির ঝর্ণায় গোসল করছে অথবা রোদে বসে আছে। চেরুট 12, রাইস পুলিশ স্টেশন। ক্লাইন মোরেত্তি একটা নিচু বেঞ্চে একদল চোর আর মাতালদের সাথে বসেছিল। দৃশ্যটা খুব একটা সম্মানজনক ছিল না। হঠাৎ সে তার হাতের উল্টো পিঠে একটা উষ্ণতা অনুভব করল। ব্যাকলুন্ডের রাতের যে হাড় কাঁপানো ঠান্ডা ছিল সেটা যেন অনেকটাই কমে গেল। ক্লাইন মাথা নিচু করে দেখল তার হাতের সেই 4টে কালো বিন্দু এখন দেখা যাচ্ছে না। সে মনে মনে একটু হাসি আর একটু কৌতূহল নিয়ে ভাবল, কে এত দয়ালু যে আমার ঠান্ডার কথা চিন্তা করছে? একজন প্রাক্তন ইন্সপেক্টর হিসেবে সে তার বাম পাশের চোরটার দিকে তাকাল, যাকে একটা পাইপের সাথে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয়েছে। তারপর ডান পাশের মাতালটার দিকে তাকাল, যে কোনো সময় বমি করে দিতে পারে, অথচ সে সবাইকে মারধর করার জন্য চিৎকার করে যাচ্ছিল। নিজের বর্তমান পরিস্থিতির কথা ভেবে ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছিল না কখন সে এখান থেকে মুক্তি পাবে। এরপরে হয়তো আরেকটা পরীক্ষা হবে, আর সেটা পার হতে পারলেই আমি ছাড়া পাব। আমি আশা করছি পুলিশের নজর এখন সেই অ্যাম্বাসেডর আর জমাঙ্গার গ্যাংয়ের ওপর থাকবে। তারা নিশ্চয়ই আমার মতো একজন সামান্য ডিটেকটিভের কথা ভুলে যাবে। যতক্ষণ পর্যন্ত মিস সামার, মিস্টার ইউর্গেন আর বাকিরা পুলিশের কাছে আমার সম্পর্কে বাড়তি কিছু না বলছে, ততক্ষণ আমি নিরাপদ। অবশ্য তাদের সাথে আমার সবেমাত্র পরিচয় হয়েছে, তাই তারা খুব বেশি কিছু জানে না। মেরসল্টের অতিপ্রাকৃত বৈশিষ্ট্য আমি নিয়ে নিয়েছি, আর সেটা গ্রে ফগের ওপরে লুকিয়ে রেখেছি। সে কোনো অদ্ভুত চিহ্ন রেখে যায়নি, তাই কেউ বুঝতে পারবে না সে একজন অতিমানব ছিল। প্রায় 1 ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেল। ক্লাইন যখন নিজেকে সাহস দিচ্ছিল, তখন সে দেখল সেই হলদেটে দাঁড়িওয়ালা সার্জেন্ট তার দিকে এগিয়ে আসছে। সার্জেন্ট কোনো ব্যাখ্যা ছাড়াই বলল, শার্লক মরিয়ার্টি, আমার সাথে ইন্টারোগেশন রুমে চলো। ক্লাইন মনে মনে বলল, এই তো সময় এসে গেছে। সে উঠে দাঁড়িয়ে সার্জেন্টের পিছু নিল। একটা কোণ ঘুরে সার্জেন্ট একটা লোহার দরজার সামনে দাঁড়াল আর ক্লাইনকে ভেতরে যাওয়ার ইশারালো করল। ক্লাইন একটা গভীর শ্বাস নিল। সে দরজার হাতল ধরে টান দিল আর ভেতরে ঢুকল। রুমটা ছিল খুব ছোট, কিন্তু দেয়ালগুলো ছিল অনেক পুরু। মাঝখানে একটা ছোট টেবিল আর তার 2 পাশে 2টো চেয়ার। গ্যাসের বাতির আলোতে ক্লাইন দেখল জিজ্ঞাসাবাদকর্তা একজন লোক, যে কালো রঙের শার্ট পরে আছে। লোকটা কোনো ওয়েস্টকোট পরেনি, কিন্তু তার গায়ে একটা কালো কোট ছিল, যেটা সাধারণ পোশাকের মতো না। তার ভুরু ছিল খুব পাতলা আর চোখের মণি ছিল নীল রঙের শীতল। লোকটার চেহারাটা ছিল খুব শক্ত আর রুক্ষ। সে উল্টো দিকের চেয়ারটা দেখিয়ে খুব গম্ভীর গলায় বলল, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। কথাটা শেষ করার আগেই ক্লাইন তার ওপর এক প্রচণ্ড মানসিক চাপ অনুভব করল। তার মনে হলো একটা ইলেকট্রিক চাবুক যেন তার মস্তিষ্কের ভেতর দিয়ে গিয়ে তার আত্মাকে আঘাত করছে। এই অনুভূতিটা ছিল খুব যন্ত্রণাদায়ক আর অবশ করে দেওয়ার মতো। সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে টেবিলটা ধরে চেয়ারে বসে পড়ল। তার মাথার 2 পাশ ব্যথায় ফেটে যাচ্ছিল। ক্লাইন বুঝতে পারল এটা নিশ্চয়ই কোনো অতিপ্রাকৃত ক্ষমতার কাজ। সাধারণ কেউ হয়তো ভাবত এটা নার্ভাস হওয়ার কারণে হচ্ছে, কিন্তু ক্লাইন নিশ্চিত ছিল এটা সরাসরি মনে আঘাত করার এক ক্ষমতা। সে আগে পড়া তথ্যগুলো মনে করার চেষ্টা করল, আর সাথে সাথেই তার সন্দেহভাজনকে চিনে নিল। আরবিটার পাথওয়ে সিকোয়েন্স 7 ইন্টারোগেটর। তার মানে এই বিষয়টা কি এখন সেনাবাহিনীর বিশেষ কোনো বিভাগে চলে গেছে? ক্লাইন একটু স্বস্তি পেল। যতক্ষণ পর্যন্ত এরা নাইটহকের লোক না হচ্ছে ততক্ষণ কোনো সমস্যা নেই। কালো শার্ট পরা লোকটা টেবিলের ওপর 8টা সাদা কালো ছবি ছড়িয়ে দিল। সে বলল, এই ছবিগুলো থেকে সেই অ্যাম্বাসেডরকে খুঁজে বের করো যে মেরসল্টের সাথে দেখা করেছিল। ক্লাইনের মনে হল সেই ইলেকট্রিক চাবুকটা যেন আবার উঁচিয়ে ধরা হয়েছে। ভয়ঙ্কর যন্ত্রণার আশঙ্কায় সে কোনো মিথ্যে কথা বলার সাহস পেল না। অবশ্য ক্লাইনের মিথ্যে বলার কোনো দরকারও ছিল না।
সে কিছুক্ষণ ছবিগুলো দেখে একটা ছবির দিকে হাত বাড়িয়ে দিল। ছবিটা ছিল একজন মধ্যবয়সী ভদ্রলোকের, যিনি খুব জাঁকজমকপূর্ণ পোশাক পরেছিলেন আর দেখতে বেশ আকর্ষণীয় ছিলেন। জিজ্ঞাসাবাদকর্তা ছবিটার দিকে একবার তাকালো, কিন্তু কোনো কথা বলল না। সে আবার প্রশ্ন করল, আগে তুমি যে জবানবন্দি দিয়েছ সেগুলো কি সব সত্যি ছিল? ক্লাইনের মনে হল তাকে জোর করে কোনো স্বপ্নের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সে নিজের মনকে শান্ত আর যুক্তিবাদী করে রাখল। সে ইলেকট্রিক চাবুকের কাছে নতি স্বীকার না করে শান্তভাবে উত্তর দিল, আমি যা বলেছি তার সবই সত্যি। জিজ্ঞাসাবাদকর্তা টেবিলের ওপর ভর দিয়ে একটু সামনে ঝুঁকে বসল। সে জিজ্ঞেস করল, ইয়ানের সাথে তোমার শেষ কবে দেখা হয়েছে? ক্লাইন অনেক কষ্টে বলল, গতকাল সকালে। আমি মেরসল্টের পিছু নিয়েছিলাম, আর সেখানে ডিটেকটিভ জোরিয়েল ভিক্টর লির লাশ খুঁজে পাই। আমি পুলিশের ঝামেলায় জড়াতে চাইনি, তাই ইয়ানকে ডেকেছিলাম লাশটা শনাক্ত করতে, আর তাকেই বলেছিলাম পুলিশকে খবর দিতে। জরিয়েলের লাশটা ছিল ইস্ট বারোর আয়রন কার্বন স্ট্রিটের নিচের ম্যানহোলের মুখে। কিছুক্ষণ নীরব থাকার পর জিজ্ঞাসাবাদকর্তা মাথা নাড়াল। ক্লাইন সাথে সাথে অনুভব করল সেই প্রচণ্ড চাপ আর ইলেকট্রিক চাবুকটা উধাও হয়ে গেছে। লোকটা কোনো আবেগ ছাড়াই বলল, তুমি এখন যেতে পারো। ক্লাইন উঠে দাঁড়াল আর দরজার দিকে এগিয়ে গেল। সে তার শরীরের দুর্বলতা লুকাতে পারল না। মেরসল্টের সাথে লড়াই করার চেয়েও এটা অনেক বেশি ক্লান্তিকর ছিল। যদি সে সামান্যতম ভুল করত, তবে তার মানসিক শক্তি পুরোপুরি ভেঙে যেত, আর সে বাধ্য ছেলের মতো সব সত্যি বলে দিত। আসলে আমার আত্মা যদি বিশেষ ধরনের না হতো, তবে আমি এতক্ষণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতাম। ক্লাইন যখন করিডোর দিয়ে ফিরে যাচ্ছিল, তখন সে অনুভব করল তার পিঠ ঠান্ডায় জমে গেছে। ঠিক সেই সময় আগের সার্জেন্টটা এসে বলল, চলো, কয়েকটা ফর্মে সই করতে হবে। আইনজীবী ইউর্গেন কুপার তোমার জামিনদার হিসেবে বাইরে অপেক্ষা করছেন। ক্লাইন মনে মনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল আর পুরোপুরি ভারমুক্ত হল। সে বুঝতে পারল যে বিপদ এখন কেটে গেছে।